নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। আজকে আপনার কথায় কি বিষয় সে নিয়ে আলোচনা তো অবশ্যই করব, তবে এই মুহূর্তে দেখে নেব হেডলাইন্স। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত। শনিবার সকালেই উপকূলে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের মাঝামাঝি পৌঁছে যাবে ঘূর্ণিঝড়টি। জাওয়াদের প্রভাবে 4 থেকে 6 তারিখ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি। 3 থেকে 6 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ। সতর্কবার্তা পর্যটকদের জন্য, জানালো হাওয়া অফিস। জাওয়াদ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। কন্ট্রোল রুমকে অ্যালার্ট করা হয়েছে। প্রস্তুত সুয়ারেজ সিস্টেম থেকে বিপর্যয় মোকাবিলা দল। ওমিক্রনে আক্রান্ত আরও 3। এক চিকিৎসক সহ মোট 5 জন আক্রান্তের খোঁজ মিলল বেঙ্গালুরুতে। 40 ঊর্ধ্বদের বুস্টার ডোজের পরামর্শ। জয়পুরে করোনা আক্রান্ত একই পরিবারের 9 সাউথ আফ্রিকা ফেরত। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওমিক্রনের আশঙ্কা। ওমিক্রন আক্রান্তের হদিশের মধ্যে দেশে কমল দৈনিক সংক্রমণ মৃত্যু। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 9216 জন, মৃত্যু হয়েছে 391 জনের। শাসক বিরোধী ধর্ণা বিক্ষোভ উত্তপ্ত সংসদ চত্বর। শুক্রবার সকালে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ বিজেপির। বিরোধী সাংসদরা পৌঁছলে মুখোমুখি উত্তেজনা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাংসদেরা। মুম্বাইয়ের পর গোয়া যাচ্ছেন মমতা। দুদিনের সফরে 13 ডিসেম্বর গোয়া যেতে পারেন মুখ্যমন্ত্রী। কামাখ্যা সহ মেঘালয় যাওয়ার কথা তার। এগিয়ে আসছে পুরভোটের দিন। সকাল থেকে পুরো প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থী থেকে নেতাকর্মীরা। বিভাজনের রাজনীতি করে কখনো ক্ষমতায় আসা যায় না, কাজ করলে ক্ষমতায় আসা যায়। বিজেপি নেতা কর্মীরা এই কাজটা করতে ব্যর্থ। প্রচারে বেরিয়ে বিজেপিকে তো ফেরাতে। নেতৃত্বের উপর আস্থা, নেত্রী নির্দেশে কাজ করবেন মমতার। 73 নম্বর ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার নির্দল প্রার্থী রতন মালাকারের। স্কুলে বকেয়া ফিতে আটকাবে না পড়াশোনা। অভিভাবকেরা ফি দিতে না পারলে পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। আটকানো যাবে না অ্যাডমিট কার্ড বা রেজাল্ট, নির্দেশ হাইকোর্টের। 9 বছরে পুরনো জনস্বার্থ মামলার ফাইলের হদিশ নেই হাইকোর্টে। নিখোঁজ ফাইলের সন্ধানে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। চীনা মঞ্চে রুখতে তৎপরতা। পার্ক সার্কাসের ড্রোনে নজরদারি কলকাতা পুলিশের। ঘরে বাইরে চাপে ইমরান। 3 মাস বেতন নেই, স্কুল ফি না দেওয়ায় স্কুল ছুট সন্তানরা। ইমরান খানকে নিশানা করে ভিডিও সার্বিয়ার পাক দূতাবাসের কর্মীদের। মরশুমে প্রথম বরফ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। রোটাং পাস সহ বিভিন্ন জায়গায় বরফ, খুশি পর্যটকরা। এবারে আসি আজকের আপনার কথার বিষয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে এই চলতি সপ্তাহে আমরা এই যে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হলো, রাষ্ট্রপতির সইও হয়ে গিয়েছে তাতে, এবং তার পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন বক্তব্য, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষকরা যারা আন্দোলন করছিলেন তাদের মৃত্যু নিয়ে সরকারের বক্তব্য কী, এবং এই সংক্রান্ত বিভিন্ন কনসিকুয়েন্সেস এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষত বিরোধীদের কি প্রতিক্রিয়া, সেই সমস্তই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকে আমাদের আলোচনা শুরুতেই 2014 সালে ঝাড়খণ্ডে একটি নির্বাচনী জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী এমএসপি নিয়ে কৃষকদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে প্রকাশ্য নির্বাচনী জনসভায় কি বক্তব্য রেখেছিলেন সেটা আগে শোনাবো। किसान को जो इनपुट कॉस्ट आता है, पानी का खर्चा, मजदूरी का खर्चा, बिजली का खर्चा, बीज का खर्चा, खाद का खर्चा, दवाई का खर्चा, जितना भी उसकी लागत लगती है, उस लागत के ऊपर उसका 50% प्रॉफिट लिया जाएगा और उसको मिनिमम सपोर्ट प्राइस से खरीदा जाएगा। अब कोई किसान को लूट नहीं पाएगा, कोई अफसरशाही नहीं चलेगी, किसान को उचित दाम मिलेगा, ये संकल्प हमारा है। और मेरे किसान भाइयों बहनों, এটাই
প্রতিশ্রুতি ছিল বর্তমানের প্রধানমন্ত্রীর যে কৃষকদের এবার কেউ লুটতে পারবে না, তারা তাদের যা হক তারা তা পাবেন। কিন্তু যদি সেটা হয়ে থাকে তাহলে কৃষকদের এত ক্ষোভ কেন, এত দীর্ঘ কৃষক আন্দোলন কেন, এই পরিস্থিতি কেন তৈরি হলো, এরকম নানান প্রশ্ন উঠে যাচ্ছে। এবারে বর্তমান সময়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে আমরা নজর রাখব। এমএসপি শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর সঙ্গে আরো অনেক বিষয় জড়িয়ে রয়েছে। আগামীকাল যখন কেন্দ্র এবং কৃষক সংগঠনের বৈঠক হতে চলেছে, তার প্রাক্কালে কেন্দ্রীয় সরকার কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়ে রয়েছে। তার কারণ, আন্দোলনরত কৃষকদের মৃত্যু নিয়ে সরকার, কেন্দ্র প্রকাশ্যে সংসদে যেটা বলেছে যে তাদের কাছে কোনো ডেটা নেই, তাদের কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ তাতে করে ক্ষতিপূরণের কোনো প্রশ্নই ওঠে না। এইটা নিয়ে যে সরকার পক্ষ বিপাকে পড়বে সেটা স্পষ্ট। যদি এই দেশের প্রশাসনের কাছে, সংসদ ভবনের কয়েকশো প্রতিনিধির কাছে, কৃষিমন্ত্রীর কাছে, নীতি আয়োগের কাছে অথবা দেশের যে কোনো তদন্তকারী সংস্থার কাছে যদি আন্দোলনকারী কৃষকদের মৃত্যু নিয়ে কোনো তথ্য না থাকে, যদি কোনো হিসেব না থাকে, তো সংবাদ মাধ্যম দেবে সেই তথ্য। সমস্ত তথ্যের উত্তর দিতে সংবাদ মাধ্যম তৈরি। দেশের কোন কোন গ্রামের, কোন এলাকার, কোন মহিলা এবং কোন পুরুষ কৃষকের মৃত্যু হয়েছে আন্দোলন চলাকালীন, এর উত্তর দিতে কেন্দ্র যদি ব্যর্থ হয় তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ জানাবে সেই সমস্ত তথ্য। একই সঙ্গে সংবাদ মাধ্যম এটাও প্রশ্ন করবে যে এই দেশে সংসদীয় ক্ষমতার অর্থ কি? সংসদীয় ব্যবস্থা যদি দেশের কৃষকদের নিয়ে কোনো তথ্য দিতে ব্যর্থ হয়, যদি বলে দেওয়া হয় যে আন্দোলনকারী কোনো কৃষকের মৃত্যু হয়নি, তখন সংবাদ মাধ্যমের দায়িত্বের মধ্যে দেশের সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া যে কি হয়েছে, কতজন কৃষকের মৃত্যু হয়েছে, বাতিল হয়ে যাওয়া কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করতে গিয়ে কতজন কৃষক মারা গিয়েছেন, সেই সব তথ্য যা সংবাদ মাধ্যম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কোথায় কোন কৃষকের মৃত্যু হয়েছে। সেই নিহত কৃষক পরিবারের কাছে কি আদৌ কোনো ক্ষতিপূরণ পৌঁছেছে? যদি না পৌঁছে থাকে তো তাদের দিন কিভাবে কাটছে? সংবাদ মাধ্যম এটাও মনে করিয়ে দিতে চাইবে যে দেশভাগের সময় সবচাইতে বেশি রক্ত ঝরেছে এই পাঞ্জাবে, এই বাংলায়। উদ্বাস্তু সমস্যার শিকার এই দুই রাজ্য। অসহায় পরিস্থিতির মধ্যে কতজন কৃষক আত্মহত্যা করেছেন সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে কেন্দ্রের কাছে তথ্যের ভান্ডার নিয়ে। আসলে কেন্দ্র যদি তথ্যের খোঁজ করত তো পাঞ্জাব সরকারের কাছ থেকে নিতে পারত। কেননা পাঞ্জাব সরকার 5 লক্ষ করে ক্ষতিপূরণ দিয়েছে। সংখ্যাটা নেহাত কম না। প্রায় 220 জন কৃষক, সাংগ্রুরে 43 জন কৃষক, ভাটিন্ডায় 33 জন কৃষক, মোগায় 27 জন কৃষক, পাটিয়ালায় 25 জন কৃষক, বার্নালায় 17 জন, লুধিয়ানায় 13 জন, মানসায় 15 জন কৃষক, ফিরোজপুরে 6 জন কৃষক, গুরদাসপুরে 5, আরো কত, তালিকাটা অনেক লম্বা। এত কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে পাঞ্জাব সরকারের তরফে। অথচ কেন্দ্রের মোদী সরকারের কাছে
এত মৃত্যুর একটারও খবর গিয়ে পৌঁছায়নি। সব মিলিয়ে 11 কোটি টাকা পাঞ্জাব সরকার কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। রাহুল গান্ধী আজকে সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই সাংবাদিক বৈঠকেই একদিকে কেন্দ্রের এই তথ্যের যে ভান্ডার সেই ভান্ডার নিয়ে তো প্রশ্ন তুলেইছেন, তার পাশাপাশি পাঞ্জাব সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে, মৃত কৃষকদের পরিবারের হাতে যে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে, তার পাশাপাশি বেশ কয়েকজনকে চাকরির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে, সেই বিষয়টাই আজকে সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছেন। কি বলেছেন তিনি শুনবো। आपके सरकार के पास 403 नाम हैं। उनको हमने 5 लाख रुपए का कॉम्पनसेशन दिया है और 152 लोगों को हमने नौकरी दी है और बाकी लोगों को भी हम नौकरी देने वाले हैं। আমরা শুনলাম রাহুল গান্ধীর বক্তব্য। 500 জন, তিনি যেরকম বলছেন যে 500 জনের তালিকা তাদের কাছে রয়েছে এবং আরও কতজন মারা গিয়েছেন আন্দোলনরত অবস্থায় সেই তালিকাও তৈরি করা হচ্ছে। পাঞ্জাব সরকার 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তো দিয়েইছে, তার পাশাপাশি 152 জনের পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হয়েছে। সরকারের দাবি তাদের কাছে কোনো তথ্য পরিসংখ্যান নেই। যদি কেন্দ্রীয় সরকার বা সংসদ ভবন সংবাদ মাধ্যমের কাছে এই তথ্য চায়, তো সেটা সাধারণ মানুষের স্বার্থে, কৃষকদের স্বার্থে সংবাদ মাধ্যম দিতে প্রস্তুত। আসলে সরকার ক্ষতিপূরণ দিতে চায় না বলেই কৃষক মৃত্যুর কথা স্বীকার করতে চাইছে না। আজকে রাহুল গান্ধীও ঠিক এই বিষয়টাই উল্লেখ করেছেন। সরকারের কাছে ডেটা আছে, কিন্তু সেই ডেটা তুলে ধরতে চাইছে না সরকার। पॉइंट यह है कि कोरोना में कितने लोग मरे सरकार को कोई रिकॉर्ड नहीं, कितने किसानों की मृत्यु हुई सरकार को कोई रिकॉर्ड नहीं। और कारण यह है कि आप थोड़ा सा कॉम्पनसेशन, मतलब लाखों करोड़ रुपए की बात नहीं हो रही है, थोड़ा सा कॉम्पनसेशन इन लोगों को नहीं देना चाहते हो। जब ये शहीद हुए पार्लियामेंट में आपने इनको 2 मिनट की मौन व्रत नहीं दी। तो ये मैं यहां कहना चाहता था कि एक्चुअली ये गलत है। सरकार के पास रिकॉर्ड है और अगर वो चाहते हैं तो ये हमारी लिस्ट ले लें और ये 700 लोगों को कॉम्पनसेशन दे दें। 700 में से 500 तो यहां है, नाम, एड्रेस, फोन नंबर। हाँ, 403 ये है एंड 100 ये है। हाँ, तो ये तो लिस्ट है। सरकार यहां कह रही है कि हमारे पास लिस्ट नहीं है, तो ये हमने लिस्ट उनको पकड़ा दी कि लीजिए 500 नाम है। बाकी जो बचे हैं वो पब्लिक रिकॉर्ड से हमारे पास है, उसको वेरीफाई करके 700 लोगों को ये कॉम्पनसेशन दे दें। আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর কৃষকদের করুণ কাহিনীর কথা তুলে ধরব। সরকারের সিদ্ধান্তে, কেন্দ্রীয় সিদ্ধান্তে হতাশ হয়ে আশা হারিয়ে আত্মহত্যা করেছেন 40 জন কৃষক। তাদের কথাই তুলে ধরব আপনাদের সামনে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। আমরা যে আলোচনায় ছিলাম তাতে ফিরে আসি। তো কেন্দ্র যদি চায় তাহলে সংবাদ মাধ্যম সেই তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। কেন্দ্র তার নিজস্ব সংস্থাকে দিয়ে সেই সমস্ত গ্রামে গিয়ে তথ্যের ঠিক ভুল খতিয়ে দেখতে পারে, যে আদৌ ওই সমস্ত তথ্যের কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা। এবং যদি গ্রহণযোগ্যতা থাকে তাহলেও খতিয়ে দেখতে হবে, এবং যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলেও খতিয়ে দেখতে হবে। জনগণের স্বার্থে কাজ করার জন্যই তো সরকার। ভোট ব্যবস্থা,
জনপ্রতিনিধিদের সংসদ ভবনে পাঠানোর ব্যবস্থা। যদি একটা হিসেব করা যায় যে মোদি জমানায় গত 7 বছরে সাংসদদের পিছনে কত টাকা খরচ হয়েছে জানেন আপনারা? জেনে রাখুন, গত 7 বছরে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। হ্যাঁ, সাংসদদের পেছনে আমার আপনার টাকা খরচ হয়েছে। গত 7 বছরে 4,000 কোটি টাকা। এটা আমার আপনার প্রদান করা করের টাকা। 7 বছরে খরচ 4,000 কোটি টাকা। আর সংসদ যে করদাতাদের টাকায় চলে এটা তো স্পষ্ট। সমস্ত তদন্তকারী সংস্থা, পুলিশ, প্রশাসন সবাই চলে করদাতাদের টাকায়। আজকে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে একটা বিষয় তুলে ধরেছেন। প্রথমত তিনি এটা উল্লেখ করেছেন যে কৃষকদের পাশে কংগ্রেস রয়েছে, কৃষকদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই বিষয়কে পূর্ণ সমর্থন জানাচ্ছে কংগ্রেস। একই সঙ্গে রাহুল গান্ধী এটাও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার দেশের 2-3 জন বড় শিল্পপতি বা শিল্পোদ্যোগী তাদের জন্য তো সব রকম ব্যবস্থা করছেন, তাদের সুবিধার্থে সব রকম সহায়তা করছেন, কিন্তু আম আদমি, কৃষক তাদের জন্য কোনো ব্যবস্থাই করছেন না। কি বলেছেন তিনি শোনাবো। जो 2-3 सबसे बड़े उद्योगपति प्रधानमंत्री के और सरकार के जो मित्र हैं उनके लिए ये कुछ भी कर देते हैं, जो भी करना होता है वो कर देते हैं। मगर जब किसान को जरूरत होती है, मजदूर को जरूरत होती है, तो कहते हैं ये तो है ही नहीं लोग। मतलब इनका कहना है कि ये 700 लोग हैं जिनकी मृत्यु हुई, ये तो है ही नहीं। और प्रधानमंत्री ने स्वयं कहा है, माफी मांगी है। किससे माफी मांगी? क्यों माफी मांगी? क्योंकि उन्होंने ये गलत कानून लागू करने की कोशिश की, उसके कारण 700 लोग मारे गए। तो आप एक तरफ कह रहे हो मैं माफी मांग रहा हूं, और दूसरी तरफ आप कह रहे हो कि जो 700 लोग हैं जिनकी मृत्यु हुई ये तो। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলেছিলাম যে কেন্দ্রের যে কর্মকাণ্ড, কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, বিভিন্ন নীতি, যেভাবে কৃষকদের কথা না ভেবেই এই কৃষি আইন আনা হয়েছিল এবং তার পরবর্তী সময় কৃষকরা আন্দোলন চালিয়ে গিয়েছেন। গত 1 বছর ধরে আন্দোলন চলছে। এবারে কৃষকরা এই আন্দোলন চলাকালীনই কেন্দ্রের প্রতি হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক এরকম রয়েছেন যারা মনে করেছেন যে সরকার তাদের কথা ভাবছে না, সরকার আগামী দিনেও তাদের কথা ভাববে না এবং তাদের স্বার্থে, তাদের সুবিধার্থে কোনো রকম ব্যবস্থা বা পদক্ষেপ কেন্দ্রীয় সরকার করবে না। এই ভাবনা থেকেই 40 জন কৃষক অবসাদে, পারিবারিক সমস্যায় তারা আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছেন কৃষকরা। সতনাম সিং, কুলবীর সিং, অমরজিৎ সিং, কাশ্মীর সিং, গুরনাম সিং, গ্রন্থি নসিব সিং, নির্মল সিং, তামিলনাড়ুর কৃষক জি পেরুম্মল, লখবিন্দর সিং, জগবীর সিং, হরিয়ানার কৃষক মুকেশ ডাগর, হরনেক সিং, জার্নেল সিং, রাম সিং, লখবিন্দর সিং, বিনা রানী, তারা সিং, প্রীতম সিং, কত নাম নেব। 40 জন কৃষক আত্মহত্যা করেছেন সরকারের নীতিতে ভরসা রাখতে না পেরে, হতাশায়, অবসাদে। এরকম অসংখ্য নাম, অথচ সরকার বলছে কোনো তথ্য তাদের কাছে নেই।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা কিভাবে সম্ভব? সরকার বলছে তাদের কাছে নাকি কোনো তথ্যই নেই। শুধুমাত্র একবার কেন্দ্রের কৃষি মন্ত্রক লিখিত বিবৃতিতে জানিয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে দিল্লির একজন ব্যক্তির আত্মহত্যার কথা। যদিও ওই ব্যক্তি যে একজন কৃষক তাও স্বীকার করেনি কেন্দ্র। সরকার এই সমস্ত কৃষকের কথা শোনেনি, তাদের দাবি মানেনি। পরিবার পরিজন ঘর বাড়ি ছেড়ে এতদিন ধরে রাজধানী দিল্লির অদূরে রাস্তায় পড়েছিলেন, এরা আন্দোলন করছিলেন। কিন্তু লাগাতার এই বিক্ষোভের পরেও সরকার তাদের দাবি না মানায় এই 40 জন কৃষক হতাশ হয়ে পড়েন, আত্মহত্যা করেন। এর দায় কার? কে নেবে এই কৃষকরা যারা আত্মহত্যা করেছেন তাদের দায়? সরকারের যা ভূমিকা তাতে করে তো সেটা মনে হচ্ছে না। এরপরেও এই প্রশ্নটা উঠছে যে 750 কৃষকের মৃত্যুর পর সরকার কিভাবে বলতে পারে যে ক্ষতিপূরণের প্রশ্নই ওঠে না? আমরা এই আলোচনায় থাকব। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। আপনার কথায় আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তবে বেশ কয়েকজন কলার আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোনে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। প্রথম কলার রয়েছেন সুন্দরবন থেকে সুকুমার পান্ডা। নমস্কার সুকুমার বাবু। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। ধন্যবাদ জানাই কলকাতা টিভিকে। কলকাতা টিভি? দীর্ঘ কলকাতা টিভি। কলকাতা টিভি? হ্যাঁ কলকাতা টিভি। কলকাতা টিভি। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার দীর্ঘদিন যে কৃষক নিয়ে যে আন্দোলন, দিন নিয়ে যে আন্দোলন করছেন, সেই চাপের কাছে আজকের মোদী সাহেব মাথা নত করেছেন। সেটা আপনাদের চ্যানেলের সৌভাগ্যে সমস্ত কৃষকরা, আমরা যারা প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, ধন্যবাদ জানাই। আজকের যেটা মেন বিষয়ে, অনেকদিন থেকে কৃষক বিল নিয়ে অনেক কিছু হচ্ছে, বা যেটা প্রত্যাহার করলো গড়িমসি হচ্ছে। কৃষকরা আত্মহত্যা করেছে, কেন্দ্র মানতে চায়নি। কিন্তু এই জিনিসগুলো আপনাদের পরিষ্কার গুলো দেখাচ্ছে, কৃষকের যে মৃত্যু, এগুলো আপনারা ছাড়া কাকে দেখাবে? সামনাসামনি দেখছি লাঠি পেটা করছে, মারছে। যেখানটাতে পাঞ্জাব, যেখানে হয়েছে আন্দোলন, 40 জন কৃষক আত্মহত্যা করেছিলেন, সেখানে 220 জন কৃষক মারা গিয়েছিলেন। পাঞ্জাব সরকার 11 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। আজকের কেন্দ্র বলছে প্রত্যাহার করার পরে ওরা বলছে কৃষক মৃত্যু নিয়ে কোনো কিছু আমাদের তথ্য নেই। আমি একটুখানি ছোট্ট করে বলি, ওদের লজ্জা থাকা উচিত। কিছুদিন আগে আপনার সরকারের প্রতি রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যে গাড়ি চালিয়ে দিয়ে মেরে গেছিল, সেটা কোথায় গেল? জেলে তো আছে। লজ্জা আছে না এখনো পর্যন্ত? কৃষক নিয়ে ঠাট্টা করছেন, এটা কি আমার বলতে হবে? তথ্য নেই। কৃষি মন্ত্রী নরেন্দ্র চমন সিং বলছেন কথা, এদের লজ্জা থাকা উচিত। যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে রাতের বেলা কৃষকরা ধর্নায় বসে আছে, গাড়ি চাপাতে মারল, তার ছেলে জেলে খাচ্ছে। এখন তিনি এখনো মন্ত্রিত্ব নিয়ে করছেন, আর ইংরেজি মারলি ওদের কেন্দ্রের যত সরকার যারা আছে সব পদত্যাগ করা উচিত। আমরা সাধারণ কৃষক যন্ত্র বুঝছি, সামনে যে আমাদের জট, যে ঘূর্ণিঝড় আসছে, আমরা এই যশের পরে চাষবাস করেছি খুব কষ্ট করে। এই ফসল যদি নষ্ট হয়ে যায়, আমরা বাঁচবো কি করে? কৃষির কথা জানে, মুখে বড় বড় কথা বলে ক্ষমতা দেওয়া যায়, কৃষকদের দরদ বোঝা যায় না। এই যে শস্য মূল্য নষ্ট হয়ে যাবে, আমরা বাঁচবো কি করে? নরেন্দ্র মোদী খবর করো, বিরাট ধারণা নিয়ে কাজ করো, কৃষকদের সম্বন্ধ। আর যারা আজকে কলকাতা টিভি যে সংবাদ চালু করে দেখাচ্ছে, তাদের প্রতি গুড সার্চ দাও। তারপর জানবো
আর প্রকৃত আপনার যে দেশনায়ক সংবাদদাতাদের করে দোষ নেই, সংবাদ মাধ্যম তার কথাটা তুলে ধরে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানে ক্ষুদ্র মানুষের সাথে সবাইকে বাঁচার জন্য কে সরকার কে কি জানি না, জনগণ বেশ। হচ্ছে বড় কথা, সেটা কলকাতা টিভি দেখে দিচ্ছে সাধারণ জনগণকে কিভাবে পরিচয় দিতাম, বেশ। সরকারকে দেখে দিচ্ছে চোখে আঙুল দিয়ে কত কৃষক মারা গেছে, 700 অনেক কৃষক ধন্যবাদ, মারা গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন ললিত বন্দ্যোপাধ্যায় বেহালা থেকে। নমস্কার ললিত বাবু। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা যে 7 বছরের যে সরকার দেখছি কেন্দ্রেতে, তার পুরো একটা আধিপত্য প্রতিষ্ঠায় সে তৎপর। প্রথমত দেখুন, এই কৃষি বিলটা যে আনলো সংসদে একটা কোভিড-19 সুযোগ নিয়ে, শুধু সংখ্যাধিক্যের জোরটা ও একমাত্র সংখ্যাধিক্য এ পাস করিয়ে প্রেসিডেন্টের সিলমোহর দিয়ে পাস করে নিজেই আনলেন। কৃষিটা কিন্তু পুরোপুরি রাজ্যের ব্যাপার, রাজ্যের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন বোধ করে না। আগেই উনি নীতি আয়োগ করেছেন, প্ল্যানিং কমিশন তুলে দিয়েছেন, যেটা জওহরলালের আমল থেকে আমাদের দেশ স্বাধীনতাকে চলছে। আমাদের যে সংবিধানের যে মূল মন্ত্র যে এথোস, যে গণতন্ত্র, আর একটা হচ্ছে সম্প্রীতি আর সাম্যবাদ, এই তিনটাকে পুরো দলিত নষ্ট করে দিয়ে ভুলুণ্ঠিত করে উনি একমাত্র নিজে আতিথ্যবাদ, একটা উগ্র জাতীয়তাবাদ, মেনলি হিন্দুত্ব নির্ভর, উনি একটা ফ্যাসিস্ট কায়দায় উনি সরকারটা চালাচ্ছেন। প্রথমত এই গণতন্ত্র যেটা বলে, আইনি সভায় আলোচনা হয়, বিপক্ষ মানে এটা কোনো জয় পরাজয়ের ব্যাপার না, কোনো প্রতিপক্ষের ব্যাপার না। এক একটা এমপি পেছনে 20 লাখ লোক থাকে, তাহলে উনি যে 543 এমপির মধ্যে 303 এমপি নিয়েছেন, বাকিটা তো অবিজেপি। উনি কারোর সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন বোধ করে না। আজকে নয়, এই বাদল অধিবেশনে বা এই এখন যে অধিবেশনটা হচ্ছে শীতকালে নয়, উনি 2014 থেকে একই স্ট্র্যাটেজি করে যাচ্ছেন। সেটা হচ্ছে আমি কোনো আলোচনা করবো না, আমি ব্যক্তিভাবে যেটা বুঝবো সেটাই করবো। এই করে উনি নোটবন্দি করেছেন, উনি জিএসটি করেছেন, উনি কাশ্মীরে 370টা বিলোপ করেছেন, পরে সমস্ত ভারতবর্ষটাকে চালিয়ে যাচ্ছেন। কৃষিদের সম্বন্ধে যেটা বলতে চাইছি, এই যে 700 কৃষক যে মারা গেছে, উনি বলছেন সংখ্যা নেই। উনি লকডাউনে পরিযায়ী শ্রমিকরা কতজন মারা গেছে তার খবর রাখেন না, আমাদের শ্রমমন্ত্রী বলছেন। তারপর অক্সিজেনের অভাবে যে কত লোক মৃত্যু হয়েছে, গঙ্গার মৃত্যু ভাসছে, এবং উনি বলছেন জানেন না, কোনো সংখ্যা নেই। স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন জুলাই মাসে, 11 জুলাই, আমি যেহেতু বলেছিলাম। আজকে উনি বলছেন না, আমার কাছে কোনো সংখ্যা নেই। রাজ্যে তো ললিত বাবু, এই প্রশ্নটা গত 2-3 দিন ধরেই আপনার কথার অনুষ্ঠানে ঘুরপাক খাচ্ছে, যে সরকার যে বলছে তথ্য নেই, রেকর্ড নেই। সত্যি কি রেকর্ড নেই, তথ্য নেই, নাকি তথ্য থাকা সত্ত্বেও সেই তথ্য এড়িয়ে যাচ্ছে, সেই তথ্য সামনে আনছে না কারণ দায় ঝেড়ে ফেলতে হবে? এই প্রশ্নটাও কি উঠছে না? ঠিক বলেছেন, তথ্য আছে, লুকিয়ে মানে বলছে না। আর রাজ্যে তো উত্তরপ্রদেশ, আপনার হরিয়ানা তো বিজেপি সরকার, উনি তথ্য দিতে পারছেন না। আর উনি কেন রাজ্যের উপর চালাকি করছেন? তাহলে রাজ্যের উপর কিছুটা ছাড়লেন না কেন? উনি নিজেই আনলেন, নিজেই তুলে নিলেন, তুলে নিয়ে বছর আলোচনার প্রয়োজন বোধ করে না। গত যে বর্ষাকালীন অধিবেশন হয়েছে, আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, 9 মিনিটে উনি 24,000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। আর উনি বাদল হিসেবে এক একজন এমপি পেছনে 3 থেকে 4 মিনিট সময় দিয়েছেন। তার মানে এক একটা এমপি যে এত লক্ষ লোককে রিপ্রেজেন্ট করে, আইনি সভাতের মধ্যে যে সিরিয়াস আলোচনা, সমস্ত মানুষের সমস্যা সেখানে জর্জরিত, সেগুলো আলোচনার মধ্যে উনি প্রয়োজন বোধ করেন না। উনি যেটা ভাববেন সেটাই উনি ইমপ্লিমেন্ট করছেন। পুরোপুরি একটা অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। নমস্কার মানবেন্দ্র বাবু। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সকলকে হার্দিক শুভেচ্ছা নিয়ে বলি যে একটা দেশের যারা রাজন্যবর্গ, যারা প্রজাদের জন্য চিন্তা করবে, তাদের মানে এমপি বলুন আর এমএলএ বলুন, আমি যারা লক্ষ্য করছি সব রাজনৈতিক নেতারা অপগণ্ড, ধান্দাবাজ, ধরিবাজ, এরা যোগ্য নয় বলেই কৃষি আইন যে আনা হয়েছিল তখনই উচিত ছিল দেশের কৃষক সংগঠনের নেতা, বিরোধী পক্ষ এবং শাসক পক্ষ মিলে বসে একটা আলোচনার মধ্যে দিয়ে একটা আইন বা একটা সিস্টেম তৈরি করা। রাজওয়ারি একটা কৃষক আইন, 3টি বিতর্কিত কৃষি আইন আনলেন, 1 বছর ওপর ধরে ঝামেলা চললো। এই যে কৃষকরা আন্দোলন করছে, তখন 40 জন কৃষক তারা আত্মহত্যা করলেন। অনেক কৃষক পরিবার যারা এই আন্দোলনের জন্য দেখা যাচ্ছে যে তারা রোজগার বন্ধ হয়ে গেল। তা এগুলো তো
শাসকের কাজ সব খেয়াল রাখা, কারা মারা গেল, কেন মারা গেল, তার তথ্য নেই। তাহলে কি মানবেন্দ্র বাবু, করছে? একটা বিষয় দেখুন, আমি ধরে নিলাম যে সরকার যেটা বলছে একেবারে সঠিক, সরকারের কাছে কোনো তথ্য নেই, কিন্তু যখন সংবাদ মাধ্যম এটা বলছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম যখন বলছে যে আমাদের কাছে তথ্য রয়েছে এত কৃষকের মৃত্যু হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও বলা হচ্ছে যে এই তথ্য রয়েছে এত কৃষকের মৃত্যু হয়েছে, সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে কি সংবাদ মাধ্যমের থেকে বা বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করা যেত না এবং সেই তথ্যগুলো ভেরিফাই করা যেত না? এখানে বলি আপনাকে, এটা হচ্ছে কি, আসলে কি জানেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কোন্দল করতেই ব্যস্ত। ঘটনা হচ্ছে কি, যখনই সুপ্রিম কোর্টে চলে যাবে এই বিষয়টা, সুপ্রিম কোর্ট অর্ডার দেবে, একটা বিষয় দেখবেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যারা আমাদের সরকারকে, শাসককে বারবার যারা হুমকি দেয় যে কি হচ্ছে এগুলো, এই যে ব্যাপারগুলো যখন সুপ্রিম কোর্টে যাবে, প্রাক্তন বিচারপতির আন্ডারে নিরপেক্ষভাবে তদন্ত কমিটি হবে, তখনই মানে এই ভেতরে যে জল বলা হচ্ছে এগুলো পরিষ্কার হবে। আসলে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে কোন্দল করতে ব্যস্ত, কখনোই এই যে কৃষক, গরিব মানুষ, তাদের কথা চিন্তা করে না। কর্পোরেট দুনিয়ার দ্বারা কন্ট্রোল, তা কর্পোরেট দুনিয়ার দ্বারা কন্ট্রোল, তারা দেশের সাধারণ মানুষের কি উন্নতি করে? বেশ, অনেক ধন্যবাদ মানবেন্দ্র বাবু, আপনি আপনার বক্তব্য বলেছেন এবং তার সঙ্গে এটাও জুড়ে দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো, অন্যান্য বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলোর কথাই হয়তো বলেছেন, তাদের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন তুলেছেন। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন সুজয় চৌধুরী গাইহাট থেকে। নমস্কার সুজয় বাবু। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এখন আমাদের কালকে কৃষক এবং কেন্দ্র সরকারের বৈঠক, ক্ষতিপূরণ কেন্দ্র সরকার দেবে কি, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এখন দেখুন যে কেন্দ্র সরকার বিলটা করেছে, বিলটাকে করার সময় 1 বছর ধরে আন্দোলন হয়েছে, 700 থেকে 750 জন মারা গিয়েছে, পাঞ্জাব সরকার ক্ষতিপূরণ দিয়েছে, অথচ কেন্দ্র সরকার বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই। আশ্চর্য দেশ, এইটাই হচ্ছে বিজেপির স্বৈরতান্ত্রিক মনোভাব। একটা গণতান্ত্রিক দেশে যেখানে সমস্ত কিছু কেন্দ্র সরকার মনে করলে জানতে পারে, তিনি যখন নির্বাচন হচ্ছে তখন ইডি পাঠিয়ে দিচ্ছেন, মানবাধিকার কমিশন পাঠিয়ে দিচ্ছেন, তিনি বিভিন্ন এজেন্সিতে পাঠিয়ে দিচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যপাল তিনি গিয়ে কেন্দ্র বলছেন, অথচ যখন মানুষ মরছে তখন তিনি বলছেন যে কেন্দ্রের তথ্য নেই। বেশ, অনেক এই তো ধন্যবাদ। আমাদের কেন্দ্র সরকার। ধন্যবাদ। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন কোন্নগর থেকে শিশির মণ্ডল। নমস্কার শিশির বাবু। নমস্কার তপন বাবু। আমার দৃঢ় বিশ্বাস মোদী সরকারের গোয়েন্দাদের কাছে কৃষকদের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ খবর আছে, কেবলমাত্র ক্ষতিপূরণ দেবে না বলেই তারা এই মিথ্যাচার কৃষিমন্ত্রীকে দিয়ে করালেন। আমার প্রশ্ন, যে পাঞ্জাব গভর্নমেন্ট, একটা ছোট্ট গভর্নমেন্ট, সে 220 জনকে ক্ষতিপূরণ দিতে পারলো 5 লক্ষ টাকা করে, 11 কোটি টাকা, তাদের থেকেই তো খবরটা নেওয়া যেত, 220 জনের খবর পাওয়া যেত। তাছাড়া 40 জন যে আত্মহত্যা করলো, বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, তাদের থেকে খবর নিয়ে গোয়েন্দাদের দিয়ে এটা ভেরিফাই করেই তো করা যেত, কিন্তু তারা দেবে না। তার কারণ হচ্ছে মোদী হচ্ছে কর্পোরেট গভর্নমেন্ট, কর্পোরেটদের ট্যাক্স ছাড় দিতে পারবেন, ব্যাংক লুটেরাদের ঋণ রাইট অফ করতে পারবেন, কৃষকদের শুধু ভাওতা। মোদী তার এই 7 বছর কালে বহু টাকা অপচয় করেছেন। তার কয়েকটি উদাহরণ দিই, সর্দার প্যাটেলের মূর্তি, সেন্ট্রাল ভিস্টা, ট্রাম্পের সম্বোধনা, কুম্ভ মেলা, রাফেল প্লেন, মোদীর বিশেষ সফর, এইগুলো এই অপচয় করেছে। অথচ দরিদ্র কৃষকদের জন্য তার কিছুই দেওয়ার নেই। আমার কথা, মোদীর তো পিএম কেয়ার ফান্ড আছে, সেখান থেকেও তো দিতে পারেন। মোদী ঠিক এইভাবেই প্যান্ডেমিকের সময় সুপ্রিম কোর্ট তাদের 4 লক্ষ টাকা করে দিতে বলেছিল, সেটা
স্টেট গভর্নমেন্টের ঘাড়ে চড়িয়ে দিয়েছেন। মোদি আসলে গরিবদের জন্য কিছু দেবেন না, উনি কর্পোরেটের গভর্নমেন্ট, কর্পোরেটদের জন্যই করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বৈদ্যবাটি থেকে নিখিল রায় রয়েছেন আমাদের পরবর্তী দর্শক। নমস্কার নিখিল বাবু। নমস্কার। আজকে কয়েকদিন ধরেই এই কৃষি আন্দোলনের এবং মৃত্যুর যে তথ্য কেন্দ্রীয় বলতে জানে না সেই নিয়ে আলোচনা চলছে। সত্যিকারের যদি ওদের তথ্য জানার দরকার থাকে, আমার তো মনে হয় ওদের কাছে তথ্য আছে, ওরা সেটা ইচ্ছাকৃত ভাবে চাপা দিতে চাইছে এবং যাতে ক্ষতিপূরণ না দিতে হয়। এবং আজকেই দেখছি 1 বছর কৃষি আন্দোলন চলার পর কৃষকদের সঙ্গে উনি কালকে মিটিং এ ডেকেছেন। জানি না এই মিটিং এ ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হবে কিনা, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আলোচনা হবে কিনা। আমরা তো যুগ যুগ ধরে দেখে এসেছি যে কৃষকদের ভালো কে করে। আমি কর্মক্ষেত্রে বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি এবং এখনো বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি বাজার আছে যেখানে, সেগুলো কৃষকদের দেওয়ার জন্য যে সমস্ত ঘরবাড়ি তৈরি করা হয়েছিল বাজারে, সেগুলো ফোড়েদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুপার মার্কেট হয়েছে কৃষি বিপণন দপ্তর থেকে, সেখানে কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না। এখানে কেন্দ্রীয় সরকারকে ঠিক করতে হবে যে ন্যায্য মূল্যটা যারা পাবার, আর তৎসহ যারা মারা গেছে, আজকে পাঞ্জাব সরকার তাদের ক্ষতিপূরণ দিচ্ছে, আজকে তারা বলছে আমাদের কাছে তথ্য নেই। তা ওদের কাছে তো ইডি, সিবিআই সবই আছে, সবার পেছনে তো ওরা লাগাতে পারে। তা এই যারা বলছে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি, বিরোধী নেতাদের কাছ থেকে জানতে পারছি, ওদের যদি সদিচ্ছা থাকতো যে সত্যিকারের ওদের ক্ষতিপূরণ দেব এবং তথ্য আমরা জানি সেটা প্রকাশ্যে নিয়ে আসবো এবং কৃষকদের কাছে ক্ষমা চাইবো এবং কৃষকদের ভালোর জন্য একটা কিছু চিন্তা করব যে সহায়ক মূল্য এবং ক্ষতিপূরণ যাতে পাওয়া যায়, কিন্তু ওদের সেই সদিচ্ছা নেই। কারণ মোদীবাবু প্রথম দিনই বলে দিয়েছে যে আমরা মানুষকে মানে কৃষকদের বোঝাতে পারিনি যে এই আইন করে ওদের কি সুফল হবে। এটা আপাতত তুলে নিচ্ছি, আগামী দিনে কয়েকটা রাজ্যে ইলেকশন হচ্ছে বলে। এই জন্য ভবিষ্যতে যে কৃষকদের ভালো করবে এটা মোদীর কাছ থেকে আমরা আশা করি না। কারণ অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই আলোচনায় থাকবো, আপনাদের ফোনও আমরা নেব, আপনাদের মতামত আমরা জানবো। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের এই আলোচনা জারি থাকবে, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম আপনার কথায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বীজপুর থেকে রয়েছেন স্বপন দাস। নমস্কার স্বপন বাবু। আচ্ছা, আমাদের যে নরেন্দ্র মোদী যে সিবিআই কে যে কাজে লাগাচ্ছে বিরোধীদের ধমকানোর জন্য, তবে এত চাষি মারা গেল সেই খবরটা সিবিআই কাজে লাগালো না কেন? সিবিআই কে খালি কোন কাজের জন্য ব্যবহারের জন্য হয়েছে? যে 700 উপরে কৃষি মারা গেল, তাদের তথ্য যখন সরকারের কাছে নেই, তো সিবিআই কে রেখেছে কেন? খালি বিরোধীদের ধমকানোর জন্য? কোন রাজ্য কখন কাকে রব্দ করতে হবে তার জন্য? আর এই টাকা খালি জনগণ থেকে নেই, আর জনগণের এত মৃত্যু তাদের কোনো সাহায্যই দেবে না। তার মানে যে আমাদের যে 14 সালে নাকি দেশ স্বাধীন হয়েছে, একটা মেয়ে বললো কদিন আগে, কঙ্গনা রানাওয়াত, অভিনেত্রী, বলিউড অভিনেত্রী। হ্যাঁ, সেই আমাদের যে এতগুলো যে দেশপ্রেমী যারা মারা গেল, বিপ্লবী, তাদেরকে অপমান করা হলো না? এটা কি সরকার চলবে? আমি বলছি, আমরা হয়তো জীবিত থাকবো না, হাজার হাজার বছর পরেও যেন এরকম একটা ভব্য সরকার না আসে, এটাই আমি বলতে চাই। শুভ সন্ধ্যা রাখছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন পুরুলিয়া থেকে সুজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার সুজিত বাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনি টিভির সাউন্ডটা মিউট করবেন প্লিজ। আচ্ছা। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ, দেখুন, এই যে ক্ষতিপূরণ, এই করে দেশ জুড়ে ক্ষতিপূরণ দিতে চায়, আর বিভিন্ন ধরনের এটাতে লোন করে আজকে মমতা ব্যানার্জি কি করছেন? লক্ষ্মীর ভাড়ার, নারায়ণের ভাড়ার করে দেশটাকে আজকে জলাঞ্জলি দিচ্ছে। আজকে চিন্তা করে দেখুন, এই যে কৃষক আন্দোলন আসলে কিসের জন্য ছিল? কৃষক আন্দোলনটাকে মানুষের কাছে ভুল বুঝিয়েছে বিরোধীরা। কৃষক আন্দোলন ছিল কৃষকদের যা কিছু আনাজ হবে সেগুলো সমস্ত স্টোরে জমা দিতে হবে গভর্নমেন্ট মান্ডিতে, গভর্নমেন্ট দামটা ঠিক করবে।
তাহলে গভর্নমেন্ট যদি দাম ঠিক করে তাহলে আমাদের দেশের মানুষের জন্য চিন্তা করবে। এই যে বড় বড় মজুদদার, বড় বড় জোরদার কৃষকরা সাধারণ কৃষকদের ভুল বুঝিয়ে পেটু কন্ট্যাক্ট করে টাকা দিয়ে আন্দোলনে সামিল করেছিল। সুজিত বাবু, আপনি বলছেন যে এই আন্দোলনটা এতে ক্ষুদ্র কৃষক যারা বা প্রান্তিক চাষি যারা তাদের কোনো সমর্থন নেই। না, কোনো সমর্থন নেই, বেশ তাদের বেশ ভালো বেশ বেশ আমি 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 আপনার যুক্তি মেনে নিলাম, কিন্তু আমাকে একটা কথা বলুন, এই যে এমএসপি নিশ্চয়তা না দেওয়া, আইনি স্বীকৃতি না দেওয়া, এমএসপি কে আইন না আনা, এটা কি না, এটা যে কেন্দ্রীয় সরকার করছে না, এটা করে কি এই প্রান্তিক চাষি বা প্রান্তিক কৃষকদের ভালো করছে? না না, সেটা একটা অন্য আন্দোলন ছিল। আপনি সেটা একটা আপনি অন্যদিকে আপনি আন্দোলন ছিল। আপনি হয়তো আজকের আপনার কথার শুরুটা দেখেননি। আমি শুরুতেই দেখিয়েছি 2014 সালে ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তিনি প্রকাশ্যে জনসভায় তখন বলছেন যে সরকারে এলে এমএসপি বা ন্যূনতম যে সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্যের নিশ্চয়তা দেবে এবং কোনো কৃষক যাতে লুট হওয়া থেকে বাঁচে সেই চেষ্টাই সরকার করবে। কিন্তু সেই এমএসপির দেখা এতগুলো বছরেও কি আমরা পেয়েছি? এবং এই এমএসপির ওপর যে কত লুট হয়, কৃষকরা কিভাবে লুণ্ঠিত হচ্ছেন এই এমএসপির আড়ালে, সেটা আমাদের কাছে এখন স্পষ্ট। প্রত্যেকদিন কৃষক পরিবারের থেকে কলাররা ফোন করছেন, আমাদের কাছে জানাচ্ছেন যে তারা কি দুর্বিষহ অবস্থার মধ্যে এই সবজি মান্ডিগুলোতে বা কৃষক মান্ডিগুলোতে তাদেরকে পড়তে হয়। আপনি বলছেন যে এই এমএসপি ব্যবস্থার নিশ্চয়তা না দিয়ে কেন্দ্রীয় সরকার প্রান্তিক চাষিদের ভালো করছে। ন্যূনতম সেটা ধারণ করতে হবে, যে ফসলের ন্যূনতম যেটা ন্যায্য মূল্য সেটা লড়াও সরকারকে দিতে হবে। কিন্তু এই যে একটা আন্দোলন তৈরি করেছে, বিশৃঙ্খলা তৈরি করেছে, এতে দেশের কতটা ক্ষতি হয়েছে আজ এক বছরে, সেটা কি চিন্তা করেছে সাধারণ যারা কৃষক? এই জোরদার জমিদার এদের জানেন না, এটা হাজার হাজার বিঘা সম্পত্তি, এদের সম্পত্তির শেষ নেই। এরা সমস্ত দেশের ভাড়াটাকে লুট করে দেশে ক্রাইসিস সৃষ্টি করে। এদের ব্যবস্থা করার জন্য মোদী সরকার ঠিক করেছিলেন যে মান্ডিতে তোমাদেরকে সমস্ত ফসল জমা দিতে হবে, যাতে মান্ডিতে জমা না দিতে হয় তার জন্য এই আন্দোলন। এর মধ্যে কোনো গরিব কৃষক নেই, তাদেরকে কন্ট্রাক্ট করে নিয়ে আসা হয়েছে, বুঝলেন? মানে আপনি বলতে চাইছেন যে এই আন্দোলনে যারা এতদিন অনড় ছিলেন, যে সমস্ত কৃষকরা, তারা কেউ মানে প্রান্তিক চাষী নন? না, প্রান্তিক চাষি এখানে পাবেন না। আপনি ভালো করে খোঁজ করে দেখুন, প্রত্যেকটা হচ্ছে বড় বড় জোরদার জমিদার, যাদের হাজার হাজার বিঘা। আর যারা এই আন্দোলন করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের ব্যাপারে কি বলবেন? মৃত্যু লড়াও সরকারের উচিত তাদের দিকে তাকানো। সরকার তো স্বীকারই করছে না। সরকার তো সংসদে দাঁড়িয়ে বলছে যে এরকম কোনো ডেটা আমাদের কাছে নেই, কোনো তথ্য নেই, তাহলে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। না 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 না, সেটা ফালতু কথা। সেটা আমি সরকারকে সে বিষয়ে সমর্থন করতে পারবো না। সরকারের উচিত যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে সাহায্য করা, কিংবা একটা চাকরি দেওয়া বা কিছু টাকা ইয়ে করা, সেটা এনাদার ম্যাটার। কিন্তু দেশের যে পরিমাণ ক্ষতিটা হলো আগে এক বছরে, সেইটা কি আমাদের বিরোধী সমস্ত দলগুলো একবারও মুখে বলেছে? একবারও বলেনি। শুধু মোদীর সম্বন্ধে নানা রকম গুঞ্জনা, নানা রকম কথা। আর বাবা দেশের কথা ভাবো, আর যেমন মমতা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিচ্ছে। 34 বছরে যারা ক্ষতি হয়েছে পশ্চিমবাংলা, মমতা 10 বছরে শেষ হয়ে গেছে। যথা মানে কিভাবে? ঠিক বলুন, আপনি গ্রামের দিকে আসুন, অঞ্চলগুলোতে দেখুন, পঞ্চায়েত ব্যবস্থা দেখুন, কোনো ব্যবস্থা নেই। শুরু হয়েছে কেডার ব্যবস্থা, শুধু কেডার ব্যবস্থা। এক একটা মানুষ 3টে 4টে করে ঘর পাচ্ছে, জানেন? যাদের 3তলা আছে, 4তলা আছে, 2তলা আছে, তারা। বেশ, আমরা এই বিষয়েও আলোচনায় কোনো না কোনো দিন আসব, এবং আপনার যে ভুল ধারণাগুলো, সেই ধারণাগুলো অবশ্যই ভাঙবে আমরা আশা করি, এবং সার্বিকভাবে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনার কাছেও তুলে ধরবো। বিশেষত আপনি প্রথমেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা বললেন। আপনি হয়তো খেয়াল করেছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যিনি নোবেল প্রাপ্ত ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, তিনি বারবার করে উল্লেখ করছেন যে এই কোভিড পরিস্থিতিতে দারিদ্র্য দূরীকরণের জন্য এই মুহূর্তে প্রাথমিকভাবে যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে গরিব হতদরিদ্র পরিবারের মানুষদের হাতে যতটা সম্ভব একেবারে অল্প পরিমাণ হলেও টাকা যেন তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়, এবং এইটার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তারা যাতে সেই টাকাটার
ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে একটা কাজ তো করেছেন, এই যে কোভিড অতিমারিতে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ছিলেন মানুষ, তাদের হাতে এই অর্থের যোগান 500 টাকা বা 1000 টাকা একটা পরিবারে, এরকমও আমাদের রাজ্যে পরিবার আছে যাদের কাছে এই 500 টাকা 1000 টাকার মূল্য অনেক অনেক বেশি। তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন। আমরা এই টপিকে অবশ্যই কোনো না কোনো দিন আলোচনা করব, আপনি সঙ্গে থাকবেন আমাদের। ধন্যবাদ। আপাতত আমাদের পরবর্তী দর্শক রয়েছেন বীরভূম থেকে কদর শেখ। নমস্কার কদর বাবু। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সুদীর্ঘ সিংপুর বর্ডার এলাকায় যে বৃহৎ কৃষক আন্দোলন প্রচলিত ছিল, সেই আন্দোলনের সবে মাত্র কিছুটা সীমিত হয়েছে, যেহেতু কৃষি আইনটা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু তাদের যে দাবি দেওয়া, কৃষকদের ন্যায্য মূল্যের দাবি এবং ক্ষতিপূরণের দাবি, সেগুলো হয়তো পূরণ হয়নি। এবং যে কৃষক মারা গেছে সেই কৃষকের নথিও কেন্দ্র সরকারের কাছে নেই। কেন্দ্র সরকার বলছেন, কিন্তু নথি তো আর এমনি এমনি আসবে না। নথি নিতে গেলে সংবাদ মাধ্যমের কাছ থেকে হোক কি আলাদাভাবে কমিটি গঠন করে তদন্ত করতে হবে এবং রাজ্যের কাছ থেকেই নথিটা নিতে হবে। যেমনটা পেলাম আমরা, পাঞ্জাব রাজ্যে 220 জন কৃষককে 5 লক্ষ টাকা করে 11 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং রাহুল গান্ধীজি বললেন যে আমার কাছে যে লিস্ট আছে সেটাতে মোটামুটি 500 চাষির আছে এবং তাদের এই দাবি দাওয়া এইভাবে লিস্টটা নিতেই পারে ও সংবাদ মাধ্যম কিংবা রাজ্যের কাছ থেকে। আসল ব্যাপার হচ্ছে ও ক্ষতিপূরণটা দেওয়ার মানে অছিলায় ক্ষতিপূরণটা দেবে না, তাই ও তথ্যটা চেপে রাখছে, মানে ইচ্ছাকৃতভাবেই চেপে রাখছে। আর এই পাঞ্জাব থেকে আরো যেসব রাজ্য থেকে আছে সেগুলো থেকে নথিগুলো নিয়ে তাদের দাবি দাওয়াগুলোকে পূরণ করতে পারে। হ্যাঁ, বাস এইটুকুই বলার আমার। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে বিমল চট্টোপাধ্যায় আমাদের পরবর্তী দর্শক রয়েছেন টেলিফোনে। নমস্কার বিমল বাবু। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। পূর্ববর্তী এক কলারের বক্তব্য শুনলাম, যিনি বললেন মমতা মানে বাংলাটাকে শেষ করে দিচ্ছে। তো জানি না উনি কোন দলের সমর্থক বা কোন দলকে সমর্থন করছেন, আদৌ হিন্দু রাষ্ট্রে বিশ্বাস করেন কিনা। সম্ভবত আমার যে ধারণা 100% তিনি বিশ্বাস করেন বলে আমার ধারণা। প্রসঙ্গটা হচ্ছে যেখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্যাটিস্টিক, তিনি যে মূল্যায়নটা করেছেন, এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা মানুষের হাতে পয়সার দরকার। পয়সা থাকলে মানুষ অন্ততপক্ষে জিডিপি উন্নত হবে, প্রতিটা মানুষের অন্তত অভাব অভিযোগ এবং হাতে যদি ক্যাশ আসে, নগদ অর্থ আসে, সেই নগদ অর্থ একটা সংসারে যদি সেই অর্থ আসে, সেই অর্থ অন্যান্য কাজে চাল ডাল কেনা থেকে শুরু করে সামগ্রিক অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, মার্কেটে সেই টাকাটা খাটবে, অর্থনীতি চাঙ্গা হওয়ার একটা দিশা পাবে, চাপ পাবে। আমার কথা হচ্ছে, জানি না ওনার লেখাপড়া কত দূর বিদ্যাবত বিদ্যুৎ আমি জানি না। এই জায়গায় ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাইছি, ওনার প্রশ্নে ওনার যে উত্তর যে দিতে চেয়েছেন তার ধরে। তাহলে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ করে দিয়ে থাকে, তাহলে কৃষি খাতে যে সমস্ত কেন্দ্রীয় সরকার যে টাকাটা ভরছেন, আজকে কোথাও 15 লক্ষ টাকা দেবেন বলছেন, সেগুলো কি ভারত ধ্বংস করার পক্ষে যথেষ্ট নয়? নাকি উনি যে দল করেন বা যে দল পছন্দ করছেন সেই দলের জন্য মমতাকে দোষারোপ করছেন? আজ পর্যন্ত আমি তাকে প্রশ্ন করতে চাইছি একটা জায়গায়, স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত কোন গভর্নমেন্ট সাধারণ মানুষের কথা কিছু ভেবেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন? শিক্ষা থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে আদার যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন, এগুলো করে কি অন্যায় করেছেন? আশা করি আগামী দিনে এরকম ধরনের কোনো প্রোগ্রাম হলে উনি যেন অবশ্যই এই আলোচনায় অংশগ্রহণ। অবশ্যই আমরা আগ্রহী এই বিষয়ে। অবশ্যই আমরা এর আগেও বিভিন্ন সময় তথ্য আমরা তুলে ধরেছি, আবারও আমরা এই সংক্রান্ত তথ্য তুলে ধরবো অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন বর্ধমান থেকে অর্ধেন্দু দত্ত। নমস্কার। হ্যাঁ, নমস্কার। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমি বলতে চাইছি আমাদের এই যে নরেন্দ্র মোদী সরকার, সেই বিরোধীরা স্লোগান দেয় না, আর নাই দরকার, তা উনি আজকে কৃষক আত্মহত্যা করেছে, উনি জানেন না, সারা দেশ জেনে গেল, তা উনি জানেন না। হ্যাঁ, এই তো আমাদের সরকার।
বুঝেছেন? আর ওই যে আগে একজনকে বললেন না, সেই কয়েকজনকে আগে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারটা করে দেশটাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, উনি মনে হয় বোধহয় লক্ষ্মী ভান্ডার পাবার যোগ্য নয়, পাননি। হ্যাঁ, যার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে। আর ও বিরোধী দল, হ্যাঁ, উনি বিজেপি করেন। বুঝেছেন? এই বলে আমার বক্তব্য শেষ করছি। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই আলোচনায় তো আসবই, এবং অনেকেই ফোন করছেন, তাদের নিজের নিজের মতামত আমাদের জানাচ্ছেন, এবং প্রত্যেকেই যা মতামত রাখছেন তাদের ব্যক্তিগত মতামত, এটা অবশ্যই আমরা আপনাদের মতামত শুনছি, জানছি, এবং এই আলোচনায় আমরা ফিরে আসব। বিরতির পর আমরা দেখাবো যে আন্দোলনরত অবস্থায় যে সমস্ত কৃষকদের প্রাণ গিয়েছে, যে সমস্ত কৃষকরা শহীদ হয়েছেন, তারা কারা। তারা কারোর বাবা, কারোর সন্তান, কারোর ভাই, কারোর স্বামী, কারোর স্ত্রী। তো কয়েকটা নাম আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এরকম শয়ে শয়ে নাম রয়েছে, সব নাম আমরা তুলে ধরতে পারবো না, কয়েকজনের নাম আমরা তুলে ধরবো। অথচ প্রশ্নটা এইখানেই যে সরকারের কাছে কোনো তথ্য নেই। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। সরকার বলছে তাদের কাছে কৃষক মৃত্যুর কোনো খবর নেই। এই দেশে মৃত্যু সংখ্যা গোনার কাজ সংসদ ভবনের নয়। এই দেশে মৃতের সংখ্যা গুণে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ সরকারের কাজ নয়। আসলে বোধহয় এই এত মৃত্যুর দায় সরকার নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে। এবার এইসব নামও শুনুন, যারা কারো মা, কারো স্ত্রী, বা কারো দিদা বা ঠাকুমা। কেননা এদের বয়স প্রত্যেকেরই 50-এর উপর। যে মহিলারা এই আন্দোলনে সামিল হয়ে নিজেদের জীবন তুচ্ছ করেছেন, করেছেন আত্মত্যাগ। এদের মধ্যে রয়েছেন বছর 55 রাজিন্দর কৌর, বারনালা গ্রামের। সংরুর গ্রামের বছর 65 গুরমেল কৌর। মানসা গ্রামের 70 বছর বয়সী মালকিত কৌর। মোগা জেলার সুখদেব কৌর, বার্নালের সুরজিৎ কৌর। এরকম আরো অসংখ্য নাম সংবাদ মাধ্যম দায়িত্ব নিয়ে কেন্দ্রের হাতে পৌঁছে দিতে পারে, কিন্তু তাতে ফল মিলবে তো? এই প্রশ্নই উঠছে বারবার। কি মনে করছেন আপনারা? ফোন করুন আমাদের, জানান আপনাদের মতামত। আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন তারকেশ্বর থেকে বাবর আলী মল্লিক। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা, বলুন। নমস্কার, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কৃষকরা যে আজকে এক বছর আন্দোলন করছে, সেই আন্দোলনটা যদি সত্যিকারে তাদের উপকারে আসতো, তাহলে তারা কি এই রোদ জল বৃষ্টিতে থেকে কেউ আন্দোলন কত কষ্ট করে সেই আন্দোলনে যেত? কি কয়েকজন কৃষক বলছে যে এসব নাকি ভাঁওতা টাওতা, তাদের কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিছু বুঝতে পারছি না যে কেন তারা সবকিছু জেনে এই ধরনের কথাগুলো বলছে। আজকে ধরুন আমি একটা উদাহরণ দিই, এই বিলগুলো যদি পাস হতো তাহলে কি ঘটনা ঘটতো? পেপসি কোম্পানি, যারা পেপসি আলু চিপস করে, তারা, আমার তো এলাকা তারকেশ্বর মানে কৃষি এলাকা, আলু চাষে বিখ্যাত। এখানে তারা যে চাষ করছে, তারা আলু বীজ, সার, ওষুধ সবকিছু তারা দিচ্ছে। তারা একটা রেট বেঁধে দিচ্ছে যে তুমি ফসলটা ফলিয়ে আমাকে এই দামে দিতে হবে। সাপোজ 500 টাকা করে রেট বেঁধে দিল এক বস্তা আলুর দাম। যদি সেই আলুর দাম 1000 টাকা হয়ে যাও, তাহলে কিন্তু সে 500 টাকাই সে পাবে। এই বিলগুলো তাহলে পাস হলে বাস্তবে ঘটনাগুলো ঘটতো এইটাই, যে বড় বড় কোম্পানিরা তারা এসে বলবে
যে আমাদের সঙ্গে বীজ সার সবকিছু নিতে হবে, তোমাকে ফসল ফলাচ্ছ তার জন্য তোমাকে এই দাম আমরা মেনে দেবো, তাতে তোমার লাভ হোক কি লোকসান হোক সেটা আমরা বুঝবো না। কৃষক যে ফসল ফলাচ্ছে তার ন্যায্য মূল্য পাওয়ার জন্য, কিন্তু এবং সেই কারণে তো এমএসপির নিশ্চয়তাও দিচ্ছে না, আইনি স্বীকৃতিও দিচ্ছে না। না না দিচ্ছে না। যা আন্দোলনটা তো সেই জন্যই আন্দোলনটা করতে যাবে কেন আজকে আন্দোলনটা? আর বলছে যে কৃষক মৃত্যুর তাদের কাছে কোনো তথ্য নেই। আচ্ছা, আমাদের তো সরকারি নথি, যে কেউ জন্ম মৃত্যুর তো একটা নথি প্রত্যেক জায়গার, প্রত্যেক জেলার, প্রত্যেক রাজ্যে সবকিছু আছে। তাহলে তাদের সেইখান থেকে সংগ্রহ করতে তাদের আপত্তি কি আছে? আমি বলছি সংবাদ মাধ্যম আপনারা সবকিছু দিচ্ছেন, মিথ্যে তথ্য দিচ্ছেন, আপনারা একটা তথ্য সত্যি দিচ্ছেন না। কিন্তু জন্ম মৃত্যু তো সরকারের কাছে সমস্ত কিছু রেকর্ড আছে, প্রত্যেক রাজ্যের কাছে সমস্ত কিছু, কোন জেলায় কত জন্ম মৃত্যু হচ্ছে তাদের কাছে কিভাবে হচ্ছে সমস্ত তথ্য আছে। সেখান থেকে তারা তথ্যগুলো পাচ্ছে না, নিতে পারছে না কেন? নেওয়া আছে সবই, কিন্তু সেগুলোকে হিমঘরে রেখে দেওয়া হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। একটা বিরতিতে যাব এই মুহূর্তে, বিরতির পর আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আজকের আপনার কথার একদম অন্তিম পর্যায়ে এসে গিয়েছি। আমাদের সঙ্গে কলাররা রয়েছেন, ঝটপট কথা বলে নেব তাদের সঙ্গে। নদিয়া থেকে নির্মল মণ্ডল রয়েছেন টেলিফোনে। নমস্কার নির্মল বাবু। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই বলতে চাই, ইংরেজিতে একটা কথা আছে, ম্যান হ্যাজ ওন হিজ ডমিনেন্ট পজিশন অন দিস প্ল্যানেট বাই হিজ কমান্ড অফ টেকনোলজি। অর্থাৎ একথা বলা যেতেই পারে, আজকের মানুষ সভ্য মানুষ, ভদ্র মানুষ, প্রযুক্তি দিয়ে অনেক এগিয়ে গিয়েছে, সুচিন্তিত মানুষ। অতএব কেন্দ্র সরকার বিগত 7 বছর ব্যাপী মানুষের সাথে যে আচরণ করে যাচ্ছেন সেগুলো মানুষ সম্পূর্ণরূপে জ্ঞাত আছেন। আমি আশা রাখবো আগামী 24 সালে মানুষ কেন্দ্রের যে অকর্মণ্য, অপদার্থ এবং বাজে একটা সরকার, সেই সরকারটাকে সম্পূর্ণরূপে নির্মূল করবার জন্য, ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে উৎখাত করবার জন্য মানুষ আগ্রহী হয়ে আছেন। মানুষ আসন্ন 24-এর দিকে তাকিয়ে রয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী দর্শক রয়েছেন কুলগাছিয়া থেকে শ্যামল হাজরা। নমস্কার শ্যামল বাবু। শুভ সন্ধ্যা বাবু। আপনাকেও। প্রথমেই আমি বলতে চাই, মোদির কাছে তো গরিবের কোনো তথ্যই থাকে না। মানে এতজন কৃষক মারা গেলেন তার তথ্য নেই, কিন্তু পিএম কেয়ার ফান্ডে কে কত টাকা দিচ্ছে তার তথ্য নেই, ওনার কাছে কোনো তথ্যই নেই। আর সেকেন্ড কথা হচ্ছে যে একজন দর্শক বলছেন, আমি তাকে ধিক্কার জানাচ্ছি, 34 বছরে মমতা ব্যানার্জি কিছু করেননি। আপনি একটা জায়গা বলুন তো, বিশ্বের এমন একটা জায়গা যেখানে যে নবজাতক জন্মাচ্ছে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, এবং যে ব্যক্তি মৃতদেহ দাহ করার জন্য পয়সা নেই তাদের কাছেও প্রজেক্ট আছে, এরকম 62টা প্রজেক্ট চলছে ওয়েস্ট বেঙ্গলে। বেশ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা একদম যেরকম বললাম যে আজকে সময় একদম সংক্ষিপ্ত, ওই কারণে দ্রুত শেষ করতে হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। তবে যে প্রশ্নগুলো নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে মোদী সরকারকে, সেটা আগামীকাল এই বিড়ম্বনা আরও বাড়বে। কারণ কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক, রাকেশ টিকায়েত কি বলেছেন এই বৈঠকের আগে আমরা শোনাবো সেদিনের কথা, যেদিন প্রধানমন্ত্রী প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন, তারপর কি প্রতিক্রিয়া দিয়েছিলেন রাকেশ টিকায়েত, শোনাবো আপনাদের। আর এর দ্বারাই আজকের আপনার কথা শেষ করব। নমস্কার। 4 तारीख को हमारी फिर मीटिंग होगी संयुक्त मोर्चे की, तो उसमें आगे प्रोग्राम हम तय करेंगे कि आगे प्रोग्राम कैसे करना है, क्योंकि 4 तारीख तक जो 3 कानून हैं ये भी हाउस में आ जाएंगे और उम्मीद है कि इस पे ये वहां से रिफिल हो जाएगा। अभी 750 जो किसान हमारे शहीद हुए हैं उस पर भारत सरकार ने कोई जवाब नहीं दिया।
जो हमारे ऊपर मुकदमे हैं उस पर कोई जवाब नहीं दिया, जो लखीमपुरी खीरी की घटना है उस पर कोई जवाब नहीं दिया, और एमएसपी जो इन्हीं कानूनों के साथ में थी, जो बार बार ये कहते जी एमएसपी पे मत बोलो, क्योंकि एमएसपी ही सबसे ज्यादा लूट एमएसपी पे होती है किसान की, तो उससे भारत सरकार बचना चाहती है। वो हमारा बड़ा इशू प्रायोरिटी पे है कि एमएसपी को लीगल कानूनी गारंटी भारत सरकार दे। इसके बाद में एक कमेटी बनेगी जो दूसरे मामले होंगे, वो चाहे सीड बिल का हो, पेस्टिसाइड बिल का हो, वो दूध डेयरी वाला प्लान हो या केसीसी वाला मामला हो, जो भी भारत सरकार के साथ में और बातचीत किसान की होनी है, उस पर एक कमेटी गठन कर दे जो दूसरे मामलों को, इनसे अलग मामलों को देखेगी। ये अभी हमारी डिमांड भारत सरकार से है, उस पर जितना जल्दी वे फैसला ले ले उतना ठीक है, नहीं तो बादस्तूर हमारे आंदोलन उसी सिस्टम से जारी है जैसे हमारे आंदोलन पहले चले हुए थे, उसमें कोई भी हमारा चेंजिंग नहीं है। 29 तारीख वाला सिर्फ हमने चेंज करा है, और 4 तारीख को संयुक्त मोर्चे की मीटिंग फिर सिंगू बॉर्डर पर होगी। आगे के प्रोग्राम हम उसमें बनाएंगे।